দর্শক, কৃষি প্রধান দেশ বাংলাদেশ যুগ যুগ ধরে ফসল ফলাতে নিজেদের প্রয়োজনে বীজ সংরক্ষণ করে এসেছে বাংলার কৃষক। নিজেদের অভিজ্ঞতা আর ফসলের বীজে ফসল ফলানোই বাংলার কৃষির চিরায়ত চিত্র। সময়ের বিবর্তনে এখন কৃষিজ উৎপাদনে বীজ যে কোনো সময়ের তুলনায় গুরুত্ব বহন করে। সময় মতো ভালো বীজের যোগান এখনও বড় চ্যালেঞ্জ কৃষক পর্যায়ে। দর্শক, আজকের আমাদের ২১-এর চোখ সাজানো হয়েছে কৃষিজ বীজ ব্যবস্থাপনার হাল হকিকত নিয়ে। আর প্রতিবারের মতো ২১-এর চোখের উপস্থাপনায় আছি আমি রক্তিম ত্রিপুরা। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন নবী। প্রাচীনকাল থেকেই উৎপাদিত ফসল থেকে সবচেয়ে ভালো বীজটি সংগ্রহ ও সংরক্ষণ করে আসছে কৃষক। কারণ ভালো মানের বীজই দিতে পারে কাঙ্ক্ষিত সোনার ফসলের নিশ্চয়তা। যুগ যুগ ধরে কৃষি বীজে কৃষক কখনোই অন্য কারো উপর নির্ভর করত না, তবে এখন সেই প্রথা ক্রমে ক্রমেই ভেঙে পড়ছে। একদিকে বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে কমছে আবাদি জমি। এর সাথে যোগ হয়েছে জলবায়ুর বিরূপ পরিবর্তন, তাই বাড়াতে হচ্ছে কৃষিজ উৎপাদন। বাস্তবতা নিরিখে উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দেওয়া হলো। স্থানীয় জাতের ফসলের স্থলে আসলো হাইব্রিড ফসলের চাষাবাদ। নিয়ন্ত্রিত সার, কীটনাশক, সেচ দিয়ে হাইব্রিডে মিলল আশানুরূপ ফসল। কিন্তু হাইব্রিড বীজে একবারই ভালো ফলন ফলে। এই ফসল থেকে বীজ সংগ্রহ করলে উন্নত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে না, তাই কৃষককে বছর বছর বীজ কিনতে হয় বলে জানিয়েছেন গবেষকরা। ওই সিটে রেখে যদি কেউ পরের জেনারেশনে নিয়ে যায় তাহলে দেখা যাবে এর আর ওর যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এগুলো সব আলাদা হতে থাকবে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ তৈরি হবে। কৃষির পরিচয় কিংবা খাদ্য নিরাপত্তা বিধানে গুরুত্ব বিবেচনা করা হয় ধান চাষের মধ্য দিয়ে। আগে আউশ, আমন ও বোরো ৩ মৌসুমে হতো ধানের চাষ। হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের চাষাবাদের কারণে পরিবর্তন এসেছে দেশের কৃষি ব্যবস্থাপনায়। কৃষকেরা এখন আর বৈচিত্র্যময় ফসলের চাষ করেন না। ভালো ফলনের জন্য হাইব্রিডের পেছনে ছুটতে গিয়েই ক্রমেই হারিয়ে যাচ্ছে ধানের স্থানীয় জাত। এমনকি শাকসবজি, ডাল, তেল, মশলা, তেলবীজ ও অন্যান্য ফসল যে হারিয়ে গেছে তার হিসেব নেই। বছরের পর বছর একই জাতের চাষে মনোক্রপ হয়ে যাচ্ছে কৃষি ব্যবস্থা। গবেষকদের মতে যা কোনো ভালো লক্ষণ নয়। লোকালটা কিন্তু অবশ্যই আমাদের সংরক্ষণ করতে হবে। যদি লোকালটা নাও থাকে তাহলে কিন্তু উপসিও করা যাবে। একজন কৃষক ৪-৫ জাতের ধান চাষ করতো, এখন কিন্তু সেটা করতেছে না। এটা মনোক্রপ হয়ে গেছে এখন। দেশে মোট কৃষি বীজের চাহিদা শতকরা 20% পূরণ করে কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। টোটাল সিডের বাংলাদেশের ডিমান্ডে 17 থেকে 20% বিএডিসি সরবরাহ করে থাকে। ডিলারের মাধ্যমে বিএডিসির বীজ মাঠ পর্যায়ে পেতেও ভোগান্তি ও নানান সমস্যায় পড়তে হয় কৃষকদের। এখানে যত বস্তা আছে সব বস্তা ডিলারে নিয়ে যায়, আর আমরা আসলে বলে যে বস্তা নাই। ফার্সিলিটি করে বিক্রি করতে আছে, মনে হয় যে 500 টাকা বস্তা, কেউ 4টে আনতেছে, 5টা আনতেছে দলের লোকে। আর যারা কৃষি তারা এটা আমরা মাগনা পাইতেছি না। বিএডিসির ক্ষেত্রে যেটা একটু সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে মোস্টলি তারা কন্ট্রাক্টরের থ্রুতে নেয় অথবা অনেক বড় ফার্ম থেকে তারা বীজ কালেক্ট করে। সেক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট আছে, অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় না। বীজের চাহিদার বড় অংশটা পূরণ হয় বীজ ব্যবসায়ী ও হাতে গোনা গুটি কয়েক কোম্পানির বীজে। সেখানেও আছে নানান অসঙ্গতি। সেটাই জানতে বীজের বাজারে ২১-এর চোখ। হাতে গোনা 15টা কোম্পানির হাতে পুরো মার্কেটটা, বাংলাদেশের মার্কেটটা কোম্পানি ধরেন 200 আছে সারা বাংলাদেশে। এটা তো ক্ষতিপূরণ আমরা পাইতেছি না, যে কষ্ট করে বীজ আনি এরপরে ওই দানা না। বাজারে বীজের থেকে খালি প্যাকেটের চাহিদা বেশি। বীজের প্যাকেটে হাটবাজার থেকে শস্য দানা কিনে বীজ বলে চালিয়ে দেবার ঘটনাও ঘটছে অহরহ। প্যাকেটের যে লেভেল মেলে তাতে কোম্পানির কোনো ঠিক ঠিকানা নেই। প্যাকেটের মাঝখানে যা দেয় ওইটার মধ্যে তাই লুজটা, এই লুজটা দিয়ে প্যাকেট করে একটা করে দেয় আর হয়ে যায়। কোম্পানি নষ্ট করে দিচ্ছে। 10 টাকা যায়, খেনে গিয়ে 5 টাকা যায় না। শুধু খালি প্যাকেট বিক্রি বিভিন্ন কোম্পানির নামে। শুধু দেখবেন স্মৃতিবাজার লেখা, মতিঝিল লেখা, টঙ্গী লেখা,
গাজীপুর লেখা। শুধুই সার্টিফাইড কোম্পানি প্যাকেটজাত বীজ বাজারজাত করতে পারে এমনটাই আইনের বিধান। লাভের পাল্লা ভারী করতে সুপরিচিত কোম্পানির মোড়ক নকল করে অবীজ বাজারে ছাড়ার ঘটনাও ঘটছে, ধরাও পড়ছে প্রায়শ। নাম আছে ঠিকই, কিন্তু কোম্পানির কোনো অস্তিত্ব নেই, মানে এটা থার্ড পার্সন করতেছে আর কি। কোয়ালিটিবিহীন বীজ তারা মার্কেটিং করার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা হয়। কয়েকদিন আগেও একটা সমস্যা এই রূপগঞ্জে হয়েছে। আমাদের যেটা নিবন্ধিত জাত, সেই নিবন্ধিত জাত ছাড়া অন্য একটা জাত দিয়ে প্যাকেট করছে। এরূপ মানহীন বীজে বিরূপ প্রভাব পড়ছে সামগ্রিক কৃষিজ উৎপাদনে। ধরাছোঁয়ার বাইরে থাকা বীজ কোম্পানির জবাবদিহিতা নেই, ক্ষতিপূরণ পাওয়া তো দূরের কথা। ধান, গম, ভুট্টা, তৈলবীজ এসব ফসলের সিংহভাগ বীজ দেশেই উৎপাদিত হয়, কিন্তু উল্টোটা হলো শাকসবজির বীজে। মোট চাহিদার শতকরা 90 থেকে 95% পূরণ হয় ভিন্ন দেশ থেকে আমদানি করে। প্রয়োজনে আমদানি করা যেতেই পারে, তবে এ রকমের জার্মপ্লাজম আমদানিতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে তার সক্ষমতা এখনও গড়ে ওঠেনি। তাই এসব বীজের সাথে রোগ, পোকামাকড় চলে আসার ঝুঁকির মধ্যে থাকে বাংলাদেশের কৃষি। ভালো বীজে ভালো ফসল, কৃষক মাত্রই এটা বোঝেন ও মেনে চলেন। শাকসবজির বীজ উৎপাদনে যে আবহাওয়ার প্রয়োজন হয় তা বাংলাদেশে ততটা উপযোগী নয়, তাই এসব বীজ আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। রাজধানীর সিদ্দিক বাজার দেশের কৃষি বীজের বড় বাজার। বাজার ঘুরে দেখা গেল প্রত্যেকটি দোকানে চকচকে বীজের প্যাকেটে ঠাসা। এসবের বেশিরভাগই আমদানি করা হয়েছে জাপান, কোরিয়া, চীন ও ভারত থেকে। আমার জানা মতে সবজি বীজ, ভেজিটেবল সিড, এটা 95% ইম্পোর্টেড। এখান থেকে ৩-৪ হাত বদল হয়ে বীজ যায় কৃষকের হাতে। মোট চাহিদার 90% উপরে করতে হয় আমদানি। বীজ যে কিনে আনা হয়েছে, বীজের মধ্যে ডিস্টার্ব আছে। 80% হয়তো বা আপনার গজায়, 20% গজায় না। লাল তীর যে বীজটা হাইব্রিড, ইদানিং কিছু একটু সমস্যা হয়েছে। কিছুদিন পরে দেখা যেতেছে চারাটা থুরুঙ্গা মেরে যায়, মাথাটা মধ্যে মেল ঢুকাটা এটা নাই। এখান থেকেই বলতে গেলে নিয়ন্ত্রণ হয় এসব ফসলের বীজ সরবরাহ, পুরোটাই কোম্পানি নির্ভর। কিন্তু বীজ আনতে শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমদানি অনুমতিপত্র বা আইপি নিলেই চলে। নিবন্ধনের বাইরে বীজ আমদানি করা নিষেধ, বাস্তবে চলছে ঠিক উল্টো পথে। ইম্পোর্ট ট্রেডিং ব্যবসা যারা করি তাদের বীজ পত্তন এজেন্সির ওরকম একটা প্রয়োজন হয় না। নতুন ভ্যারাইটি আনতে গেলে এবার নতুন রেজিস্ট্রেশন করতে হয়, এগুলি সরকার যে নিয়ন্ত্রণ করতেছে, এগুলি আমাদের কোনো প্রয়োজন নাই। ক্ষেত্র বিশেষে ভালো হয়, কিন্তু ক্ষেত্র বিশেষ সেগুলি কিন্তু ভালো অনেক সময় হয় না। মাঠ পরীক্ষা ছাড়া এই ধরনের বীজ আনা যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে আরও বেশি চিন্তা ভাবনা প্রয়োজন আছে। বাইরে থেকে ডিজিজ বা পোকামাকড় আসা এটা কিন্তু খুবই সম্ভব। যদিও কোয়ারেন্টাইন আইনে সুস্পষ্টভাবে বলা আছে এরূপ জীবিত কোনো জার্মপ্লাজম আমদানিতে নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদ বাধ্যতামূলক। আমাদের যারা ইম্পোর্টার তাদেরকে আমরা এখনো সেইভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারিনি। পোস্ট কোয়ারেন্টাইন এনসি এর বিধান প্রতিপালনে এখনো দেশে সক্ষমতা গড়ে ওঠেনি বলেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পোস্ট এন্ট্রি কোয়ারেন্টাইন যাত্রার ক্ষেত্রে বললাম, এটা এখনো আমরা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারছি, কিন্তু সেই ধরনের ফেসিলিটি এখন আমাদের সবগুলি এন্ট্রি পয়েন্টে নাই। দিনের পর দিন এই আইনের শৈথিল্যতা দেখানোয় বীজ আমদানিতে বাংলাদেশ ঝুঁকির মধ্যেই থাকছে। অন্য দেশের সংক্রমিত বীজের রোগবালাই কিংবা পোকামাকড় মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। কোনো রকম পরীক্ষা না করে যে এত হাজার হাজার বীজ আনতেছে তারা এবং এটা ছেড়ে দিচ্ছে, এটা কি ধরনের ক্ষতি করবে এটা তো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। প্রদর্শনী ক্ষেত ছাড়া কোনো প্রতিষ্ঠানের বীজ বাজারজাত করতে পারবে না এমন অবস্থান সরকারেরও। প্রথম ডেমনস্ট্রেশনটা নিজের পয়সায় করেন এবং কৃষকরা উদ্বুদ্ধ করেন। শাকসবজি বীজ নিয়ে যখন এই অবস্থা, তখন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি দেশের আবহাওয়া উপযোগী বেশ কিছু স্থানীয় জাতকে বিকশিত করেছে। সেগুলো জনপ্রিয় করে কৃষকের কাছে পৌঁছানো গেলে চাহিদার বড় একটা অংশ পূরণ হয়। আমাদের জাতগুলি বাংলাদেশের আবহাওয়া উপযোগী করেই তৈরি করা হচ্ছে। প্রায় 100টির মতো সবজি আছে। বিএডিসি আরও বেশি ভূমিকা রাখতে পারে। বিদেশ নির্ভরতা কমাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএডিসি আরও জোরালো ভূমিকা পালন করতে পারে বলে মত কারো কারো। কৃষিজ উৎপাদন বলতে শুধু ধান চাষকে সব সময় সামনে তুলে ধরা হয় বাংলাদেশে, কিন্তু এর বাইরেও শাকসবজি, ডাল, তেল, মশলা সহ আরো অনেক কিছুই রয়েছে। বাকি সব ফসলের বীজ
সরবরাহ হয় কোত্থেকে? বীজকে নিয়ে গড়ে উঠেছে বিশাল এক রমরমা বাজার ব্যবস্থা, যা আছে গুটি কয়েক বীজ কোম্পানির নিয়ন্ত্রণে। বাজারে সেসব বীজের অবস্থায় বা কি জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, আবারও স্বাগত প্রোটেক্টর রুডেন্ডোর 21-এর চোখে। দর্শক, ভেজাল বীজ আর গুণগত মানের বীজ, পার্থক্যটা কোথায়? নিশ্চয়ই উৎপাদন, মান নিয়ন্ত্রণ আর বাজারজাতকরণে। কিভাবে, কোন প্রক্রিয়ায় বীজ উৎপাদিত হয়ে কৃষকের হাতে পৌঁছায়? জানতে হবে মানই বা কতটুকু রক্ষিত হয়। ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এসব গবেষণা প্রতিষ্ঠানই মূলত ফসলের জাত বিকশিত করে। এরপর বিভিন্ন জাতের ব্রিডার বা মৌল বীজ পায় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। যোগ্যতা সম্পন্ন অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও সরবরাহ করা হয় ব্রিডার বীজ। এরপরেই আসলে শুরু হয় বীজ তৈরির প্রক্রিয়া। তা দেখতে টাঙ্গাইলের বিএডিসি সিড প্রসেসিং ইউনিটে 21-এর টিম। প্রথমে ব্রিডার সিড থেকে দ্রুত বর্ধনের মাধ্যমে ফাউন্ডেশন সিড বা ভিত্তি বীজ উৎপাদন করা হয়। পরে এগুলো আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে সার্টিফাইড বা প্রত্যায়িত করা হয়। আমরা হয়তো যেটা চাষি পর্যায়ে চাহিদা বেশি, ওটা একটু বেশি করি। এরপর নিজেরা নিজেদের খামারে কৃষি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চাষাবাদ করে। এই কাজে সারা দেশে 80,000 চুক্তিভিত্তিক গ্রোয়ার ফার্মারের সহায়তাও নেওয়া হয়। সেই 80,000 কৃষকের থেকে তারা আমাদের কন্ট্রাক্ট গ্রোয়ারদের মাধ্যমে আমাদের সার্টিফাইড সিড মানে প্রত্যায়িত বীজ এবং টিএলএ সিড অর্থাৎ মানঘোষিত। ক্লিনিং গ্রেডিং মেশিনে বীজের চিটা, জড় পদার্থ আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। নির্দিষ্ট আকারের শস্যদানাকে বীজের জন্য আলাদাও করা হয়। এরপর ট্রিয়েটার মেশিন দিয়ে নির্ধারিত মাত্রায় রাসায়নিক মিশ্রিত ওষুধ দিয়ে ট্রিয়েট করা হয়, যাতে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণের শিকার না হয়। এরপর হয় প্যাকেজিং। এখানে ভিটাফ্লো এর মাধ্যমে এই বীজটাকে আমরা ট্রিট করি। সেক্ষেত্রে নির্ধারিত মাত্রার কেমিক্যালটা এখানে ইনজেকশন হয় এবং বীজটা অনবরত মেশিনের মধ্যে পড়তে থাকে। সকল গুণাগুণ পরীক্ষা করার পর আমরা এগুলোকে প্যাকেট করে থাকি। এ তো গেল বিএডিসির বীজ। ঠিক একইভাবে হাতে গোনা 4-5টি বেসরকারি প্রতিষ্ঠান বীজ উৎপাদনে এ ধরনের অবকাঠামো তৈরিতে বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, বীজের মান নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক মানের পরীক্ষাগারও। কারণ বীজ উৎপাদনে প্রত্যেকটি স্তরে বীজের সুস্থতা বিষয়টি প্রাধান্য দেওয়া খুবই জরুরি। তেমনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবের কার্যক্রম দেখতে চেষ্টা করি আমরা। কৃষি বিজ্ঞানীরা বলছেন, বাড়তি ফলনের জন্য প্রয়োজন ভালো বীজ, আর এর জন্য দরকার আধুনিক প্রযুক্তির সহায়তা। এবং আমরা সিডের হেলথ টেস্ট, সিডের জার্মিনেশন টেস্ট, ভিগর টেস্ট, ময়েশ্চার টেস্ট এগুলো করে যখন এনশিওর করি, আফটার দ্যাট সেই সিডটাকে মার্কেটে নিয়ে যাচ্ছে। অনেক সময় হয় যে ফার্মাররা মনে করেন যে আমরা নিজেরা বীজ রেখে তারপরে সামনে আরও কয়েক বছর করি, কিন্তু ওনারা যখন এটা করেন তখন দেখা যায় ওনাদের কাছে এই অ্যাক্সেসে থাকে না এতগুলো টেস্ট করে দেওয়ার জন্যে। তখন আস্তে আস্তে বীজের মানটা কমতে থাকে। ল্যাবরেটরি বীজ কখনোই মাঠের সাথে খাপ খাবে এরকম গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু সেই গবেষণাটা হতে হবে যেটা কৃষকের সাথে করা যায়। কৃষকের জ্ঞানটাও কিন্তু কোনো গবেষকের সাথে কম না। বাজারে যেসব বীজ পাওয়া যায় তার সবগুলো মানসম্পন্ন নয়। এসব দেখার দায়িত্বে যে প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন এজেন্সির সে সক্ষমতা নেই শতভাগ। প্রায় 50% গুণগত মানের বীজ সরবরাহ করতে পারতেছি, লক্ষ্যমাত্রার শতভাগ, কিন্তু সেই কাজগুলির জন্য আমাদের সেই ধরনের গুণগত মানের পরীক্ষাগার থাকতে হবে। ন্যূনতমভাবে বীজের বিশুদ্ধতা, অঙ্কুরোদ্গম এবং আর্দ্রতা পরিমাপে যথেষ্ট পরীক্ষাগার সুবিধা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, বাস্তবতা হলো কৃষিজ বীজ অত্যন্ত স্পর্শকাতর জিনিস বলেই একে নিয়ে কোনো হেলাফেলা বা অবহেলার সুযোগ আদৌ নেই। এর সাথে জড়িয়ে আছে 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা বিধানের বিষয়টি। বাড়তি খাদ্যের যোগানে উচ্চ ফলনশীল বীজ আর হাইব্রিড ফসলের বীজ, অন্যদিকে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতা সহিষ্ণু স্থানীয় জাতের বীজ। কৃষকের গন্তব্য কোন দিকে জানবো প্রোটেক্টর রুডেন্ডোর ছোট্ট একটা বিরতির পরে। ততক্ষণে 21-এর সাথেই থাকুন।
দর্শক, আবারও স্বাগত প্রোটেক্টর রুডেন্ডোর 21-এর চোখে। কৃষিকে বাঁচাতে বীজ নির্বাচন টেকসই করতে স্থানীয় জাত আর হাইব্রিড দুটোকেই সাথে নিয়ে এগোতে হবে। স্থানীয় জাতের বীজকে গবেষণাগারের নিয়ন্ত্রিত সংরক্ষণ কেন্দ্রে আবদ্ধ না রেখে চাষাবাদও চালু রাখতে হবে। কৃষকই নির্ধারণ করে নেবে কোন জাতের ফসল তারা চাষাবাদ করবেন আর কোনটি করবেন না, কিন্তু সব কিছুই থাকতে হবে হাতের নাগালে। কৃষকের প্রকৃত সম্পদ তাদের কৃষিজ বীজ। নিজস্ব উদ্যোগে ধানের জাত সংরক্ষণের একটি দৃষ্টান্ত দেখতে সীমান্তবর্তী হাওরের প্রবেশদ্বার নেত্রকোনায় 21-এর চোখ। অভয় পাশার এই গ্রামের কৃষকরা নিজেদের স্থানীয় ধানের জাতের উন্নয়নের কাজ করে যাচ্ছে। পদ্ধতি হলো স্থানীয় জাতের উন্নত বীজ নিয়ে চাষাবাদ শেষে আবার সমপরিমাণ ফেরত দেওয়া। কৃষকরাই করে, আমরা শুধুমাত্র তাদেরকে কিছু সাপোর্ট দিই, বীজ সংগ্রহ করে দিই। ওরা কি জাতের আসলে ধানটা চাচ্ছে, ওই এলাকায় কি ধরনের চাহিদা তাদের, 8 ফিট বাই 8 ফিট করে প্লট করে আমরা ওদেরকে বলি যে আপনারা গবেষণা করেন। এই কারণে যে আমাদের একটা ভালো জাত হোক, আগাম ফসল হোক, পোকামাকড়ে ধরে না, এই ধরনের নিয়ে বেশি ফলনের আশা। আমরা এটা যখন দেশীয় বীজটা একটু ধরে রাখছি, এখন দেশীয় বীজটা এখন আবার হিরা মাঝে হারাই গেছেন গা, এখন আমরা চাহিদা হয়েছে এটা আমরা কাছে নিতে চাই। কৃষকই বিজ্ঞানীর ভূমিকায় থেকে এলাকার উপযোগী জাত বিকশিত করার কাজ করে যাচ্ছে। গেল 10 বছরে তারা কাজ করেছে 500 জাতের ধান নিয়ে। তাদের হাত ধরেই বিকশিত হয়েছে অন্তত 16টি ধানের জাত। একটি জাত গবেষণা কার্যক্রম থেকে 43টি অঞ্চলে গ্রামে সম্প্রসারণ করেছে। 20 থেকে 25 হাজার কৃষক এই ধানের জাতগুলো পছন্দ করেছে এবং তারা চাষ করার উদ্যোগ গ্রহণ করেছে। ফলন ভালো হওয়ায় আশেপাশের প্রায় 250 গ্রামের কৃষক এই বীজ সংগ্রহ প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। এবার আরও একটি উদ্যোগের খোঁজে আমরা টাঙ্গাইলের কাকরাইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। এখানে বড় মাত্রার কাজ করে যাচ্ছে টাঙ্গাইলের কৃষকরা। সব ধরনের ফসলের বীজ সংগ্রহ করে দেশীয় আদি পদ্ধতিতে সংরক্ষণ করে গড়ে তুলেছে বীজাগার। সব মিলিয়ে 2700 জাতের বিভিন্ন ফসলের বীজ সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার চাষিরা। নায়া কৃষির যে কৃষকরা সারা বাংলাদেশে যারা করছেন, ওরা কিন্তু এখনো পর্যন্ত 2700 জাতের ধান নিজের চেষ্টাতে রক্ষা করেছেন। কিছু কিছু ধান তারা বেশি চাষ করছেন, কিছু কিছু ধান তারা বীজ রক্ষার জন্য সংগ্রহ করে রাখছেন যেন এটা শেষ না হয়ে যায়। এই উদ্যোগ বীজ ব্যাংকের মতো কাজ করছে। সবাই বীজ জমা করেন, আবার পছন্দের ফসলের বীজ নিয়েও যেতে পারেন। বীজগুলোকে নিয়মিত পরিচর্যায় পরম মমতায় যত্ন করেন নারীরা। এ তো গেল মাঠের কথা। গবেষণাগারগুলো নিজস্ব উদ্যোগে জামপ্লাজমের সংগ্রহ করে তুলেছে। ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির আছে রাইস জিন ব্যাংক। বিশেষ তাপমাত্রা এখানে আছে 8000 ধানের জাত, যেখানে স্থানীয় জাত 5000। 8040টা জাত, যার মধ্যে আমরা বলি 4500 একদম কৃষকের লোকাল ভ্যারাইটি, আর বাকি এগুলো হলো অ্যাডভান্স লাইন। এখান থেকে বিজ্ঞানীরা ব্রিডিং কার্যক্রমে নিজেদের প্রয়োজন মতো জাত নিয়ে হাইব্রিড ও উপসি ধান উন্নয়নে ব্যবহার করেন। এই ব্যবহার করার ফলে লবণ সহনশীল জাত, খরা সহনশীল জাত, এই সমস্ত জাতগুলো কিন্তু বের হয়ে আসছে। প্রশ্ন হলো, এই আয়োজনে কি যথেষ্ট? অভিযোগ রয়েছে স্থানীয় জাত সংরক্ষণে ইতিবাচক সহায়তা নেই সরকারের, যা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মহলের নিজস্ব প্রচেষ্টায়। কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো প্লান্ট প্রোটেকশন সেন্টার গড়ে ওঠেনি। যেখানে যে ম্যাটেরিয়াল থাকে না কেন, সেন্টারে কিন্তু ইনফরমেশনটা থাকবে, সো দ্যাট যার যখন দরকার ওই ইনফরমেশনটা যেন অ্যাক্সেস করতে পারে, উনি ব্যবহার করতে পারে। স্থানীয় জাতগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ স্থানীয় জাতগুলোর জন্য কোনো পজিটিভ সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট নাই। যদিও সরকারিভাবে এ নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি গবেষকরা বলছেন কৃষককে বাস্তবতার তাগিদে বাজারের বীজে যেতে হবে, কিন্তু নিজেদের স্বয়ংসম্পূর্ণতা রাখার বিকল্পও নেই। এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। আর কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে।
দর্শক, আজকের ২১-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন ২১ টেলিভিশনের সঙ্গে।